গুড মর্নিং সবাইকে। আজকে আমরা যাচ্ছি শিলিগুড়ি, আমাদের অ্যাকচুয়াল গন্তব্য লামাহাটা। আমরা শিলিগুড়িতে আজকে রাতটা কাটিয়ে দেন কালকে সকালবেলায় আমরা পাহাড়ে উঠব, মানে লামাহাটায় পৌঁছাবো, সেরকমই প্ল্যান আছে। তো এখন বাজে প্রায় 4:30 সকাল। তো দেখা যাক কতক্ষণ লাগে। আমাদের গুগল ম্যাপ বলছে প্রায় 12 ঘন্টা মতো লাগবে। তো আমরা দেখি কতক্ষণে পৌঁছাতে পারি, কারণ আমরা ব্রেকফাস্ট করব, লাঞ্চ করব, দেন মাঝখানে কিছু রেস্টও নেব। আমরা কোনো তাড়াহুড়ো বা কিছু করে যাব না, সাধারণ গতিতেই আমরা গাড়ি চালিয়ে যাব। আর আমরা যে টাইমে বেরোচ্ছি আশা করি অনেক ডাইভারশনও আমরা পাবো, যেহেতু আমাদের প্রায় যে জায়গাগুলোতে ডাইভারশন থাকে ম্যাক্সিমাম NH-12-এ, সেই জায়গাগুলোতে ডাইভারশন অনেকটাই তখন হয়ে যাবে, কারণ ওই ব্যারিকেডগুলো দিয়ে দেয় ভোরবেলার পরে। তো দেখা যাক, আপনাদেরকেও দেখাচ্ছি কীরকম আমাদের জার্নি এক্সপিরিয়েন্স হয়, রাস্তার কন্ডিশান, টোল কত টাকার আমাদের লাগছে, সব কিছু ইনফরমেশান এই ভিডিওতে পেয়ে যাবেন। আমরা এখন চলছি কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে। এই কল্যাণী এক্সপ্রেসওয়েতে আগামীকালে টোল দিতে হবে। এখনও দেখলেন যে টোলটা অপারেশনাল হয়নি। ওটা যখন বেলঘড়িয়া থেকে পুরো রাস্তাটা কানেক্ট হয়ে যাবে কল্যাণী এক্সপ্রেসওয়েতে, তখন গিয়ে ওই টোলটা অপারেশনাল হবে এবং শোনা যাচ্ছে 140 কি 130 টাকা মতো টোল ওখানে লাগতে পারে। তো এখনও ওটা যেহেতু চালু হয়নি, তো ওই টাকাটা আমাদের আপাতত বাঁচবে। আর আমরা এখন এখান থেকে বড়জাগুলি হয়ে আমরা NH-12 ধরবো, এবং NH-12-এর একটু সামনে এগোলেই একটা টোল আছে, সেখান থেকে আমাদের টোল চালু হবে। এই কাঁচরাপাড়া থেকে বড়জাগুলি পর্যন্ত যে রাস্তাটা আছে, এটি একটু কনজেস্টেড রাস্তা আছে। যেহেতু এখন ভোরবেলা, তো এখন একটু ফাঁকা থাকবে, কিন্তু এরপরে আস্তে আস্তে এখানে খুব জ্যামটা খুব বেশিই হয়। আমরা বড়জাগুলি এসে গেছি। এখান থেকে NH-12 শুরু হয়ে যাচ্ছে, আর সামনে কিছুটা এগিয়ে গেলেই আমাদের প্রথম টোল প্লাজা পড়বে। ভোরের আলো ফুটে উঠেছে। আমরা এখন আছি কৃষ্ণনগরের কাছে। আমরা ভাবছি কৃষ্ণনগরে হালকা ব্রেকফাস্ট এবং রেস্ট নিয়ে আমরা সামনের দিকে এগোবো। সামনে কিছু বাইক রাইডার্সরা যাচ্ছেন, পুরো গ্রুপ ট্যুর করতেই বেরিয়েছেন এনারা। অনেকগুলো বাইক একসাথে সারিবদ্ধভাবে যাচ্ছেন। ভালো লাগছে দেখতে। বাইক ট্যুরও একটা আলাদা অ্যাডভেঞ্চার। আমরা যেমন এখন গাড়িতে করি, একটা টাইমে আমরাও বাইকে করতাম, ছোটোখাটো ট্যুর করতাম। বাইকের ট্যুর একটা আলাদাই মজা। তো এখন যেহেতু একটা লম্বা ছুটি আছে 3-4 দিনের,
প্রায়। তো সেই জন্য অনেকেই এইভাবে গ্রুপ ট্যুর বা রাইডে বেরোন এবং বেশ মজাদার বিষয় এটা। এটা আমাদের সেকেন্ড টোল প্লাজা, বেথুয়াডাহরির টোল প্লাজা। আর এখানে সারা দিনে আমাদের শিলিগুড়ি পৌঁছাতে কত টাকা টোল কাটা হচ্ছে পুরো ডিটেলস আমরা শেষে দিয়ে দেবো। এটা আজকের দিনের তৃতীয় টোল প্লাজা, শিবপুর টোল প্লাজা। এটা চতুর্থ টোল প্লাজা আজকের দিনের, চান্দের মোড় টোল প্লাজা। এটি আমাদের দিনের পঞ্চম টোল প্লাজা, 18 মাইল টোল প্লাজা, ফরাক্কা রায়গঞ্জ হাইওয়ের। কলকাতা থেকে এখনো পর্যন্ত রাস্তার যা কন্ডিশন দেখলাম, বিশেষত হাইওয়ের, খুবই ভালো। শুধু কিছু কিছু জায়গায় ব্যারিকেডস দেওয়া আছে একটু বেশি পরিমাণেই, আর কয়েকটা জায়গাতে ডাইভারশন আছে। আমরা এখন লাঞ্চের জন্য এসে পৌঁছলাম পরদেশি ধাবাতে। এখানে আমরা আজকের দিনের লাঞ্চটা সেরে ফেলবো। আর পরদেশি ধাবায় আমরা কোনোদিনও এখনও লাঞ্চ করিনি বা এখনও পর্যন্ত কোনো খাবার খাইনি, তো দেখা যাক এখানে আমাদের এক্সপিরিয়েন্স কেমন থাকে। এদের খাবার কোয়ালিটি শুনেছি ভালো। আর এখানে আলাদা করে পার্কিং জোন আছে, প্রচুর গাড়ি একসাথে রাখা যায়, কোনো অসুবিধা নেই পার্কিংয়ের। আমরা অর্ডার দিয়েছি ভেজ থালি, আর তার সাথে এক প্লেট দিয়েছি ভেটকি, সরি পাবদা মাছ, আর হাফ প্লেট চিকেন। 3 পিস হাফ প্লেটে। এটা 300 টাকা করে ফুল প্লেট, হাফ প্লেট 150 টাকা, আর এটা 250 টাকা। পাবদা মাছটা 250 টাকা, চিকেন 320 টাকা ছিল। চিকেন 320 টাকা, মানে আমাদের হাফ যেহেতু নিয়েছি 160 টাকা করে পড়বে, আর এটা 250 টাকা পাবদা। আর থালিতে এখানে ভাত, পাঁপড়, রসগোল্লা, মিষ্টি এগুলো আছে, একটা এঁচড়ের তরকারি আছে, এখানে কিছু একটা চাটনি আছে, এখানে
এটা কিছু একটা আছে সবজি টাইপের, আর ডাল আছে ব্যাস। ভালো, বেশ খারাপ না, কাঁসার থালায় দিয়েছে পুরো, বেশ ভালো। পারদেশি ধাবাতে আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দিলাম। ধাবার খাওয়া দাওয়া খুবই ভালো ছিল, আর ধাবাটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের এখানে খাওয়া দাওয়ার থেকে শুরু করে অ্যাম্বিয়েন্স খুবই ভালো লেগেছে, তো এটা রিকমেন্ডেড এখানে খাওয়া দাওয়া। আমরা এখন এসে পৌঁছেছি ডালখোলাতে। এখানে কিছুটা জ্যাম আমরা পেয়েছি, একদমই অল্প জ্যাম ডালখোলা হিসেবে, কারণ ডালখোলাতে বরাবরই একটু বেশি জ্যাম থাকে। যদি আমরা একটু আগে আসতাম হয়তো আরও বেশি জ্যাম পেতাম, কিন্তু এখন জ্যামটা অনেকটা কম আছে। ডালখোলার জ্যাম কাটিয়ে আমরা আবার হাইওয়েতে এসে উঠলাম। এখানে জানিয়ে রাখি, আপনারা চাইলে ডালখোলা হয়েও যেতে পারেন। ডালখোলাতে একটু জ্যাম হয়, সেটা আপনাদের ওপরে, আপনারা যদি যেতে চান এখান থেকে যেতে পারেন। এছাড়া আর একটা রাস্তা আছে বোতলবাড়ি রোড হয়ে, আপনারা ওখান থেকেও যেতে পারেন, তবে ওই রাস্তাটা একটু গ্রামের ভেতর থেকে যাচ্ছে, আর রাস্তাটা একটু সংকীর্ণ, মানে ছোট। একটা রাস্তাতেই আপনার দুদিক দিয়েই গাড়ি যায়, মানে ওখানে আলাদা করে কোনো লেন বা এরকম ডিভাইডার কিছু করা নেই হাইওয়ের মতো। চা বাগানের দেখা পেয়ে গেছি, আর চা বাগানের দেখা পাওয়া মানেই আমরা মোটামুটি শিলিগুড়ির ভেতরে ঢুকে গেছি। এখান থেকে শিলিগুড়ি বা আমরা যেখানে থাকবো সেই জায়গাটা একদমই কাছে। আমরা সামনে এগিয়ে যাচ্ছি, যেখানে থাকবো আপনাদের দেখিয়ে দেবো আমরা কোথায় ছিলাম, হোটেলের নাম, কত টাকা ভাড়া নিল, সব কিছু আমরা আপনাদেরকে শেয়ার করে দেবো। হোটেলে পৌঁছতে পৌঁছতে আমাদের সন্ধে হয়ে গেছে, আর আমরা আছি মেরিগোল্ড হোটেলে। এটি এয়ারপোর্টের একদম কাছে, রুমগুলিও খুব ভালো। এখানে পার্কিংয়ের ব্যবস্থাও আছে, এখানে অনেকগুলো অ্যাটলিস্ট 4-5টা গাড়ি এখানে আরামসে থাকতে পারবে, সেরকম ব্যবস্থা আছে। এছাড়া রাস্তার ওপরেও পার্কিংয়ের ব্যবস্থা আছে। আমরা এখানে নন এসি রুম বুক করেছি। এটি দোতলায় একটা রুম আমাদের অ্যালট করা হয়েছে। এছাড়া এখানে অনেকগুলো রুম আছে, আর আমরা যে রুমে আছি সেই রুমের ভাড়া পড়েছে 1200 টাকা করে নন এসি, আর এসিতে আপনাদের ভাড়া পড়বে 1500 টাকা করে। আপনারা রুমটি দেখে নিন কীরকম রুম এখানে প্রোভাইড করা হয়। মোটামুটি মাঝারি সাইজের একটা রুম আপনাদের প্রোভাইড করা হবে। খুব বেশি জায়গা থাকবে না, তবে যা আছে একটা রাত্রি কাটানোর জন্য এনাফ। এখানে এসি আছে, কিন্তু আমাদের এসির সুইচ বা এসির রিমোট আমাদের দেওয়া হয়নি, যেহেতু নন এসি রুম বুক করেছি তাই। আর এখানে প্রত্যেকটা রুমেই এসি আছে, এরকম নয় যে একটা রুমে আছে আর একটা রুমে নেই, বা নন এসির জন্য আলাদা কোনো রুম আছে। এখানে হোটেলটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটি রাত কাটানোর জন্য পারফেক্ট। আমরা হোটেলের পাশেই এখানে একটা চাইনিজ দোকান আছে, এখান থেকে আমরা সেদিনকার খাবার খেয়ে নিয়েছিলাম। এখানে মোমো ছাড়াও আরও অনেক চাইনিজ আইটেম পাওয়া যায়। মোমো তো পাওয়া যায়ই, এছাড়া অন্যান্য চাইনিজ আইটেমও এখানে পাওয়া যায়। এখানে মোমোর টেস্ট খুবই ভালো ছিল। আপনারা চাইলে এখান থেকে রাতের ডিনারটা সেরে ফেলতে পারেন। রিজনেবল রেটে আপনারা দারুণ সুন্দর খাবার আপনারা এখান থেকে পেয়ে যেতে পারেন।
আমরা আজকে সকাল সকাল একটু বেরিয়ে পড়লাম লামাহাটের উদ্দেশ্যে, কারণ আমরা চাইছিলাম একটু তাড়াতাড়ি দার্জিলিংয়ের যে জ্যামটা আছে সেটা কাটিয়ে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে আমাদেরই সুবিধা হয়। কারণ এই টাইমে একটু ছুটির দিনও আছে, অনেকে এই টাইমে আসবে আর ভিড়ও হবে। তো সেই জন্য আমরা চাইছি যদি সকাল সকাল আমরা দার্জিলিংয়ের ওই জ্যামটা কাটিয়ে আমরা লামাহাটার দিকে ঢুকে যেতে পারি। তো দেখা যাক কতটা আমরা এটা করতে পারি, আর কতটা জ্যাম থাকে সেটা তো আপনারা দেখতেই পাবেন। পাহাড়ের দিকে আমরা যত উঠছি তত গাঢ় কুয়াশায় রাস্তা ঢেকে যাচ্ছে, চারিদিকে খুব কুয়াশা, মানে একটু দূরেই কিছুই দেখা যাচ্ছে না। কুয়াশা আরও বাড়ছে, মানে জানি না পাহাড়ের ওপরে উঠতে উঠতে হয়তো আরও বেশি কুয়াশার মধ্যে পড়বো, গাড়ি আদৌ চালাতে পারবো কি না ওই কুয়াশার মধ্যে। তো দেখা যাক সামনে কি অপেক্ষা করছে। প্রচণ্ড কুয়াশা, তার মধ্যে আস্তে আস্তে ধীরে ধীরে গাড়ি চালিয়ে আমরা উঠছি পাহাড়ের দিকে। আমরা ভাবছি রোহিণীতে দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্টটাও করে নেব, কারণ যা কুয়াশা আছে একটু বেলা না বাড়লে হয়তো এই কুয়াশা কমবে না। একদম আস্তে আস্তে ধীরে সুস্থে গাড়ি চালিয়ে এগোতে থাকি, তারপরে রাস্তায় যা হবে আমরা সেই বুঝে ব্যবস্থা নিতে হবে আর কি। একটা দিক ভালো বলবো, মানে চারিপাশে এত কুয়াশা কিন্তু রাস্তাঘাট ভালোই দেখা যাচ্ছে, ঘাটের ভিজিবিলিটি নিয়ে কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু আশেপাশে কুয়াশা প্রচুর। কিছুটা ওপরে উঠতেই রাস্তার ওপরে একদম কুয়াশা চলে এলো, এখন রাস্তাঘাটের ভিজিবিলিটিতেও অসুবিধা হচ্ছে একটু, মানে সামনে থেকে কোন গাড়ি আসছে না আসছে ঠিকমতো বোঝা যাচ্ছে না। আমরা এখন এসেছি রোহিণীতে, দাঁড়িয়ে আছি রোহিণীতে। এখানে এই যে পেছনে যে রেস্টুরেন্ট দেখছেন হর্নবিল রেস্টুরেন্ট, এখানে আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। এই যে আমাদের গাড়ি নিয়ে এখানে মোটামুটি খেয়ে আমরা তারপরে রওনা দেবো বাকি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এই রেস্টুরেন্টের ওপর থেকে একটা দারুণ ভিউ দেখা যাচ্ছে, চলুন আপনাদেরকেও সেটা দেখিয়ে দিই। বাইরে প্রচণ্ড কুয়াশায় চারিদিকে একদম কিচ্ছু দেখা যাচ্ছে না, ঘন কুয়াশা। দূরের পাহাড়গুলোই দেখা যাচ্ছে, কাছাকাছি কিচ্ছু দেখা যাচ্ছে না। দূরে যে পাহাড়গুলো একটু ওপর দিকে আছে সেগুলোই অল্প বিস্তর দেখা যাচ্ছে। হর্নবিল রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া সেরে এই কুয়াশার মধ্যেই বেরিয়ে পড়লাম। চারিদিকে মেঘ, আর আমরা মেঘের মধ্যে দিয়ে কার্শিয়াং ক্রস করছি। আমাদের লামাহাটা যেতে এখান থেকে আরও 1-1.5 ঘন্টার মতো টাইম লাগবে। এতক্ষণ রাস্তার ওপরে কোনো কুয়াশা ছিল না, কিন্তু এখন রাস্তার ওপরেও এত কুয়াশা নেমে এসছে যে ঠিকমতো সেরকম দেখা যাচ্ছে না। একটু দূর থেকে গাড়ি আসলে বোঝা যাচ্ছে না যদি সে ফগ লাইট না অন করে চালায়। তো এই জন্য একটু ধীরে ধীরে যাচ্ছি আমরা, আর মাঝে মধ্যে গাড়িও রাখা আছে এরকম সাইডে সাইডে, তো সেই জন্য আর একটু ধীরে আমাদের যেতে হচ্ছে। ওভারঅল রাস্তা এখনও পর্যন্ত আমরা ফাঁকাই পাচ্ছি, সামনে দেখি কতটা এরকম ফাঁকা থাকে। এতটাই কুয়াশা, চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, সামনেও কিছু দেখা যাচ্ছে না, খুবই ধীরে গাড়ি চালাতে হচ্ছে।
আর যেহেতু এটা মানে রাস্তাটা একটু ছোট, তো সেহেতু আরও ধীরে ধীরে সাবধানে আমরা গাড়ি চালিয়ে এগিয়ে যাচ্ছি। অনেকটা আসার পর এখন একটু ভিজিবিলিটি বেড়েছে, রাস্তায় সেরকম কুয়াশা আপাতত নেই, জানি না আবার সামনে আছে কি না, তবে এখন অনেক বেটার চালানো যাচ্ছে গাড়ি। আর এখানে রাস্তাটা একটু যেহেতু ছোট, পাশ দিয়ে টয় ট্রেনের লাইন গেছে, সেহেতু এই রাস্তায় কুয়াশায় মানে এত ঘন কুয়াশায় চালানোটা একটু ডিফিকাল্ট হয়ে পড়ে। কিছু দূর যেতে না যেতেই আবার ঘন কুয়াশায় পুরো রাস্তা ছেয়ে গেল। আমরা যে হোমস্টেটায় যাব, সেই হোমস্টে যেতে হবে জোড়বাংলো থেকে ডান দিকে যে কালিম্পংয়ের রাস্তা যাচ্ছে সেই রাস্তায় যেতে হবে। সেখান থেকে লামাহাটা যে পার্ক আছে, লামাহাটা পার্কের একটু আগে ডান দিকে একটা রাস্তা নিচে নেমে যাবে, যে রাস্তাটা দিয়ে আমরা হোমস্টের সামনে পৌঁছতে পারবো। এই রাস্তাটা খুবই ঢালু, একদম ইঞ্জিন ব্রেকিং করে করে আস্তে আস্তে ধীরে ধীরে যেতে হচ্ছে। মানে সেকেন্ড গিয়ারে ম্যাক্সিমাম দিয়ে চালাতে হচ্ছে, তাও সেকেন্ড গিয়ারে এতটাই ঢালু, সেকেন্ড গিয়ারেও 40 মতো স্পিড উঠে যাচ্ছে আর গ্যাঁ গ্যাঁ করে আওয়াজ হচ্ছে ইঞ্জিন থেকে। যাই হোক, সেটা ঠিক আছে, কিন্তু হালকা ব্রেক কষলেই এখানে ক্যাচ ক্যাচ করে পুরো একদম আওয়াজ হচ্ছে, যেটা মানে ব্রেক এখানে সেরকমভাবে মারাই যাবে না। ব্রেক খুব আস্তে আস্তে ধীরে ধীরে, ব্রেক যতটা অ্যাপ্লাই না করা যায় ততটা অ্যাপ্লাই না করে ইঞ্জিন ব্রেকিংয়ের মাধ্যমে নামতে হবে। এটা ম্যাক্সিমামটাই ঢালু জায়গা, খুব কম জায়গা আছে যেখানে আফিল। কিছুটা এগিয়ে এসে সামনে এই যে রাস্তাটা আছে, এটা যে একদম আফিল রাস্তা, এতক্ষণ ডাউন হিলে নামছিলাম, এই যে রাস্তাটা আছে এটা অনেকটাই খাড়াই রাস্তা, আর রাস্তাটার অবস্থাও খুব খারাপ। এই রাস্তা দিয়ে সোজা উঠে যেতে হবে আমাদের হোমস্টের দিকে। এই রাস্তাটা এতটাই খারাপ, আমাদের খুব সাবধানে উঠতে হচ্ছে। আর রাস্তাটা একটু সরুও আছে, সেজন্য সামনে থেকেও যদি কোনো গাড়ি চলে আসে আমাদের খুব সাবধানে সেই গাড়িকে পাশ কাটিয়ে নামতে হচ্ছে, কারণ দেখতেই পাচ্ছেন পাশে পুরো খাদ, একদিকে একদিকে পাহাড় উঠে গেছে। আর পুরো রাস্তাটাই বোল্ডারে ভরা, কিছু কিছু জায়গায় মানে এতটাই বোল্ডার, সেখান থেকে গাড়ি তোলাটাও একটা চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছিলো মাঝে মধ্যে। তো এখনও এই রাস্তাটা এখন মোটামুটি ঠিক আছে, হয় সামনে জানি না কতটা ভালো থাকবে। আর সামনে আর কিছুটা গেলেই আমাদের হোমস্টে। মাঝখানে কিছুটা রাস্তা এতটাই বাজে ছিল, তারপরে এই রাস্তাটা একটু তাও ভালো, আগের থেকে অনেক ভালো রাস্তা এখন আছে। সামনে কিছুটা পাথর দেখতে পাচ্ছি, কিন্তু অতটা অসুবিধা হয়তো হবে না। কিন্তু এর আগে যে রাস্তাগুলো ছিল আর সেখানে এতটাই বোল্ডার ছিল যে চাকাও মাঝে মধ্যে ফেসে যাচ্ছিলো সেই জায়গায়। এখানেও একটু খারাপ আছে, কিন্তু অতটা খারাপ না যতটা না আমরা আগে চালিয়ে এসেছি এই রাস্তাতেই। আমাদের হোমস্টে থেকে বলেছিল যে স্কুলের পাশেই ওনাদের হোমস্টে, তো এইটা স্কুল দেখে মনে হচ্ছে এটাই স্কুল ডান দিকে আমাদের। তো আরেকটু সামনে এগোলেই আমাদের হোমস্টেটা দেখতে পেয়ে যাবো আশা করছি। তবে অফবিটে একটু রাস্তা এরকম খারাপ হয়,
আমরা যে কবারই অফবিটে গাড়ি নিয়ে গেছি রাস্তা এরকমই কম বেশি খারাপই ছিল। সেখানে অতটা ভালো রাস্তা আশা করবেন না যদি আপনারা কেউ গাড়ি নিয়ে আসেন। আর সামনে যে আমাদের হোমস্টে আছে, আমরা হোমস্টে পৌঁছে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমরা কোথায় ছিলাম, কোন হোমস্টেতে ছিলাম, সেখান থেকে বাইরের ভিউ কেমন আছে সব কিছু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তবে এখন যা কুয়াশার মেঘ চারিদিকে, আমি জানি না বাইরে কতটা ভালো ভিউ পাওয়া যাবে, তাও আমি আপনাদের যা ভিউ হয় আমি দেখিয়ে দেবো আপনাদের। আর আমরা আমাদের এই যে হোমস্টে ডান দিকে, এই হোমস্টেতে এসে গেছি। হোমস্টের নাম হিমালয়ান ক্লাউডস। আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে, হিমালয়ান ক্লাউডস হোমস্টে। এইদিকে আমাদের রুম, এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। কুয়াশা আর মেঘের জন্য দেখা যাচ্ছে না, পুরো মেঘ একদম ভর্তি। আর এদিকে আমরা রুম পেয়েছি, এই হলো আমাদের রুম। একটা ডাবল বেড, এখানে দুটো তোয়ালে আর সাবান দেওয়া হয়েছে। আর এখানে এটা নাইট ল্যাম্প, আই থিঙ্ক, হ্যাঁ নাইট ল্যাম্প। আচ্ছা, কারেন্ট নেই বলে জ্বলছে না, একটা এমার্জেন্সি লাইট জাস্ট জ্বলছে। এটা কারেন্ট নেই, কিছুক্ষণে চলে আসবে। এটা একটা কি আছে, এটা জাস্ট ডিজাইন, কিছুই নেই। ওকে, ডিজাইন। এদিকে বাথরুম, বাথরুমটা ভালোই বড়। আর গিজার আছে, গিজার এখানে 24/7 দেয় যদি কারেন্ট থাকে। এখানে আয়না আছে, বেসিন, এখানে মগ বাতি সব আছে, খুবই পরিষ্কার। এখানে একটা বড় আয়না আছে। এখানে টেবিল, আর আমাদের এই যে আজকে খাবো বলে নিয়ে এসেছি। ব্যাস, এই রুম ট্যুর মোটামুটি। হোমস্টেটা কেমন লাগলো একটু জানাবেন। আমরা এখন লাঞ্চ করতে চলে এসেছি। লাঞ্চের ব্যবস্থা ওনাদের কিচেনের সামনে নিচের ফ্লোরে করা হয়েছে। এখানে ভাত, ডাল, একটা সবজি আর মাছ দিয়ে আমরা লাঞ্চটা করব আজকে। খাবার চলে এসেছে। এটা চিকেন পকোড়া, চিকেন পকোড়া, এইটা চিকেন পকোড়া, আর এইটা হচ্ছে অনিয়ন পকোড়া। আর এখানে চা আছে, এটা সস দিয়েছে। চা আমরা লিকার চা নেব বলেছিলাম, লিকার চা। বন্ধ হচ্ছে, সরি। লিকার চা একদম দার্জিলিং টি। খেয়ে বলো কেমন আছে। দাঁড়াও, সার্ভ করে নি, তারপর তো খাবো। খেতেই তো এসেছি। খেয়ে দেখি কেমন হয়েছে। ভালোই হবে, গন্ধটা তো দারুণ। ভালো হয়েছে, চাটা দারুণ, খুব লাইট। যাই হোক, আমরা খাওয়া শুরু করি। খেয়ে দিয়ে দেখি তারপরে আর কি অ্যাক্টিভিটি করা যায় আপনাদের দেখাবো। গুড মর্নিং ফ্রম লামাহাটা। আমরা এখন হোমস্টের ভেতরে আছি। জাস্ট একটু ঘুম থেকে অনেকটা আগেই উঠেছি, কিন্তু বাইরে বেরিয়ে দেখলাম যে হোমস্টে এখনো তালা খোলা হয়নি। তখন প্রায় 6:30 7টা মতো বাজে, ওই জন্য আর আমরা ডাকিনি হোমস্টে ওনারকে। তো এখন যাচ্ছি আবার নিচের দিকে একটু মর্নিং ওয়াকের জন্য, একটু ঘুরেও দেখবো গ্রামটা, অল্প একটু ঘুরে দেখবো, কারণ সকালবেলা আমরা এখনো ব্রেকফাস্টও করিনি। একেবারে ঘুরে টুরে এসে, আর আজকে দোল পূর্ণিমা, এসে এখানে আমাদের একটু দোল খেলার প্ল্যান আছে। রং এনেছি, রং মানে আবির আনা হয়েছে।
কিছু আবির এনেছি। তো আবির নিয়ে একটু জাস্ট এনজয় করার প্ল্যান আছে। এখন যাই, গিয়ে দেখি বাইরের পরিবেশটা একটু হেঁটে একটু এনজয় করি, মর্নিং ওয়াক টাইপের। চলুন যাওয়া যাক। আমরা বেরিয়েছি হোমস্টে থেকে, বেরিয়ে একটু যাচ্ছি সামনের দিকে, একটা টি গার্ডেন আছে শুনলাম। দেখি টি গার্ডেনের ওই দিকটা যাওয়া যায় কিনা। আর ওখানে একটা ছোট গ্রামও আছে বললো। আপনাদের দেখাচ্ছি, চলুন। আর এখানে আরেকটা জিনিস, এখানে মানে হরিণ চলাচল নাকি করে রাস্তাঘাটের উপর দিয়ে। কালকেই আমরা দেখেছি, মানে হ্যাঁ, কালকে যে কেন বেশ সাথে সাথে কালকে নেমে যাওয়া উচিত। দেখেছি, কিন্তু আমরা ওটা মানে ভিডিও করিনি, ভিডিও করা হয়নি। তো জাস্ট একটু জন্য এই জায়গাটায় হরিণটা দেখেছিলাম। এখানে এই একটা নোংরা রাখার জায়গা মতো আছে, মানে এখানে যত লোকালিটি যারা আছেন বাস করেন তারা এখানে সব নোংরা রেখে দেয়, তারপরে কোনো সময় গাড়ি এসে একেবারে নিয়ে যায়। হোমস্টে থেকে কিছুটা হেঁটে এসে আমরা এই চা বাগানের মধ্যে এসে উঠলাম। এখানটা পুরোটাই চা বাগান আশেপাশে, আর চা বাগানের পাশ থেকে মেঘ পুরো ভর্তি, চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু এই চা বাগানটাই দেখা যাচ্ছে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউও দেখা যায়, কিন্তু কিচ্ছু এখন দেখা যাচ্ছে না। বলতে বলতে যে রোদটা ছিল পুরোটাই চলে গেল, একদম চারিদিকে মেঘে ভরে গেল, এবারে চারিদিকে মেঘে ভরে গেল, মানে আনপ্রেডিক্টেবল, পুরো পুরো আনপ্রেডিক্টেবল। চা বাগান থেকে আরেকটু ভেতর দিকে আসলাম, এসে এই ধরনের একটা জায়গাতে আসলাম, একটা ভিউ পয়েন্ট টাইপের। ভিউ পয়েন্ট থেকে ঘুরে আমরা এখন এসেছি ব্রেকফাস্টের জন্য হোমস্টেতে। হোমস্টেতে আজকে আলু পরোটা করে দিয়েছে ব্রেকফাস্টের জন্য। এখানে আপনি চাইলে পুরি সবজিও পেতে পারেন। তো আমরা আলু পরোটা চেয়েছিলাম, আমাদেরকে আলু পরোটা করে দিয়েছেন এনারা। লাঞ্চ শেষ করে আমরা আবার ওই চা বাগানে আসলাম একটু হোলি খেলার জন্য। আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে একটু আবির খেলে আমরা আবার হোমস্টেতে ফিরে গিয়েছিলাম। এদিন দুপুরবেলার লাঞ্চে আমাদের ছিল ভাত, সয়াবিন, ডিম এবং ডাল। চা বাগানের মাঝে প্রথমবার রং খেলার পর আমাদের বেশ খিদে লেগে গেছিলো, তো আমরা এসে চটপট করে এগুলো খেয়ে নিয়েছিলাম। দুপুরের লাঞ্চ সেরে আমরা আবার একটু ঘুরতে বেরিয়েছিলাম। যেদিক থেকে আমরা গাড়ি নিয়ে এসেছিলাম সেই দিকেই কিছুটা এগিয়ে গেছিলাম, আর এগিয়ে গিয়ে এই ভিউ পয়েন্টটা পেয়েছিলাম। এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু যা ওয়েদার তাতে গিয়ে দেখা যাচ্ছে না। আর এটা যা শুনলাম, এই ওয়েদারটা 1.5 থেকে 2 মাস ধরে এই সেম ওয়েদার আছে, মেঘ কাটেনি আর কাঞ্চনজঙ্ঘাও নাকি দেখা যায়নি 1.5-2 মাস ধরে। সন্ধেবেলায় আজকে শুধুমাত্র পকোড়া আর চা আছে। আজকে চিকেন পকোড়া অর্ডার দিইনি, কারণ আমাদের চিকেন রোস্ট খাওয়ার প্ল্যান আছে, কিছুক্ষণ বাদে সেটা দিয়ে যাবে। আমাদের চিকেন রোস্ট এসে গেছে, দেখতে তো খুবই ভালো হয়েছে। এটা 1 প্লেট না, 1 প্লেট মানে হচ্ছে একটা গোটা মুরগি, যেটা 1200 গ্রামের মতো ওজন হবে। হ্যাঁ, 1 কেজি থেকে 1200 মতো হয়। আমরা এটা হাফ নিয়েছি, আর পাশে আমাদের আরেকটা গেস্ট আছে আরেকজন, তারা হাফ নিয়েছে, তো হাফ হাফ করে আমরা
নিয়েছি এটা। হ্যাঁ, এবারে এটা তো কত টাকা পড়ছে সেটা 800 টাকা করে পড়ছে চিকেন রোস্টে। সেটা হচ্ছে 1 কেজিতে 800 টাকা। হ্যাঁ, 1 কেজিতে 800 টাকা। এবার যা হবে আমরা সেটা রাতের মধ্যে জেনে যাবো যে কত হয়েছে। মানে 1 কেজির ওপরে হলে তাহলে কিছু হয়তো বেশি পড়বে, মানে 400 টাকা হাফ হয়, 450-500 হয়তো পড়তে পারে যদি বেশি হয়, না হলে 400 টাকাই পড়বে। যাই হোক, এনজয় করবো এখন আমরা। আমরা মোটামুটি রেডি বেরোনোর জন্য। এখন বাজে 7টা, সব কিছু রেডি, ব্যাগ ফ্যাগ গোছানো হয়ে গেছে। আজকের মতো শেষ, আবার পরের বার আসবো, তখন আবার দেখা হবে। পরের বার আবার নতুন কোনো জায়গায়। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর বাকি ইনফরমেশান আমরা আপলোড করব, একবার দেখে নেবেন। আমরা এখানে বাজেট কত লেগেছে, আমাদের ঘুরতে কত খরচা আছে, সব কিছু আমরা আপডেট দিয়ে দেবো। আজকের মতো এখানেই, টাটা। আচ্ছা, আমাদের ট্যুরটা তো কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা বলে দিই যে এখানে আমাদের কত কি খরচা পড়লো। আমরা কলকাতা থেকে এসেছিলাম। কলকাতা থেকে পুরো এই দার্জিলিংয়ের লামাহাটা পর্যন্ত আমাদের ওয়ান সাইড টোল লেগেছে টোটাল 980 টাকা মতো। তো আমাদের 2 সাইডের জন্য, মানে যাওয়া এবং আসা দুটোর জন্য টোল লেগেছে টোটাল 1960 টাকা। শিলিগুড়িতে আসার সময় আমরা ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার করেছিলাম, আর শিলিগুড়িতে এক রাত থেকেও ছিলাম। তো ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার তিনটে মিলিয়ে আমাদের টোটাল খরচা হয়েছিল, বা খাওয়া দাওয়ার খরচা ধরতে পারেন প্রথম দিনকে, আমাদের দুজনের খরচা হয়েছিল 1500 টাকা মতো। শিলিগুড়িতে আমরা এক রাত ছিলাম, তো সেখানে এক রাতের জন্য আমাদের খরচা হয়েছিল 1200 টাকা। দ্বিতীয় দিন হোমস্টে আসা পর্যন্ত বাইরে আমরা ব্রেকফাস্ট করেছিলাম এবং টুকটাক খেয়েছিলাম, আর আমরা ওই মাজা বা কোল্ড ড্রিঙ্কস টাইপের যে জিনিসগুলো ছিল, চিপস, এগুলো কিনেছিলাম। তো ওর জন্য আমাদের 500 টাকা মতো খরচা হয়েছিল। হোমস্টের খরচ ছিল পার হেড পার নাইট 1500 টাকা করে। হোমস্টেতে যে 2 রাত ছিলাম তার মাঝখানে এক্সট্রা কোনো খরচা হয়নি, শুধুমাত্র চিকেন রোস্টের 400 টাকা এবং আমাদের চিকেন পকোড়া যে প্রথম দিন নিয়েছিলাম হোমস্টেতে, তার জন্য 200 টাকা এক্সট্রা পে করতে হয়েছিল। সব শেষে আসি তেলের খরচায়। আমাদের গাড়িতে টোটাল যাওয়া আসাতে তেল লেগেছিল 8500 টাকার মধ্যে। আর হ্যাঁ, আসার দিন আমাদের খাওয়ার খরচা হয়েছিল, মানে ব্রেকফাস্ট হোমস্টেতে দেয়নি, মানে যেহেতু অনেক সকালে আমরা বেরিয়ে গিয়েছিলাম, তো হোমস্টেতে ব্রেকফাস্ট তৈরি করা ছিল না। তো ব্রেকফাস্ট, লাঞ্চ আমরা বাইরে করেছিলাম, আর আমাদের তাতে খরচা হয়েছিল 700 টাকা মতো। তো টোটাল 4 দিনে আমাদের এই ট্রিপটাতে খরচা হয়েছে 20,960 টাকা। ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। আশা করি আপনারা যারা শেষ পর্যন্ত দেখেছেন ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন। আমরা আরও এই ধরনের কিছু অ্যাডভেঞ্চার নিয়ে আসতে থাকবো। আজকের মতো টাটা, বাই বাই।